নমস্কার অ্যান্ড গুড মর্নিং। আমি প্রিয়াঙ্কা। এরকম একটা সুন্দর পাহাড়ি পরিবেশ থেকে আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ 18ই জুন 2026। আমরা এখন আছি নেপালচু, উত্তরাখণ্ড। যারা আগের ভিডিওগুলো দেখেছেন তারা তো জানেনই আমরা আদি কৈলাস যাত্রা করছি। গতকাল আমরা আদি কৈলাস দর্শন করেছি এবং ভীষণ সুন্দর দর্শন হয়েছে আমাদের, যার ভিডিও আমি আগের পর্বে শেয়ার করেছি। যারা এখনো দেখেননি তাদেরকে অনুরোধ করব অবশ্যই একবার দেখে নেবেন। তো আজকে আমরা নেপালচু থেকে প্রথমে যাব ওম পর্বত দর্শনে, তারপর ওম পর্বত দর্শন করে আমরা চলে যাব দাতুর উদ্দেশ্যে। এখন 6:30 বাজছে, আমরা বেরিয়ে পড়বো। আকাশ মোটামুটি পরিষ্কারই আছে। এখানে কিন্তু মোবাইলে মাঝে মাঝে নেপালের টাইম জোন নিচ্ছে, একমাত্র জিওতেই মানে রাইট টাইম দেখাচ্ছে। বাকি আদার্স যে মোবাইল নেটওয়ার্ক রয়েছে তাতে কিন্তু নেপালের টাইম দেখাচ্ছে। কতগুলো ইনফরমেশন আপনাদের দিয়ে দিই। এখানে জিওর নেটওয়ার্ক কিন্তু আছে, আর কোনো মোবাইল নেটওয়ার্ক চলছে না। জিওতে শুধু কল করা যাচ্ছে কিন্তু কোনো ইন্টারনেট নেই। ফাইনালি 7টা বাজছে আর আমরা বেরিয়ে পড়লাম ওম পর্বতের উদ্দেশ্যে। আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেল, আর একটু আগে বেরোতে পারলে ভালো হতো। যাই হোক, দেখা যাক কি হয়, দর্শন করতে পারি কিনা, সবটাই ভাগ্যের ব্যাপার। আমরা এই নিচে দিয়ে এলাম, এটা হচ্ছে নেপালচু থেকে আসছে। এখান থেকে রাস্তাটা দুটো ভাগ হয়ে যাচ্ছে। ডান দিকে চলে যাচ্ছে জলিংকং আদি কৈলাসের দিকে, আর এই দিকে চলে যাচ্ছে রাস্তাটা ওম পর্বত। আমরা যাব নাভিডাং, এখান থেকে 18 কিলোমিটার। আর নাভিডাং থেকেই কিন্তু ওম পর্বত দর্শন করা যায়। ওম পর্বত যাওয়ার রাস্তাটা কিন্তু পুরোটাই অফ রোডিং। সামনে পাহাড়ের উপরটায় পুরো মেঘ জমে আছে। এটা হচ্ছে গুঞ্জি ভিলেজ। এখানেও থাকার জন্য বেশ কিছু হোমস্টে রয়েছে। গাড়ি এখন এখানে দাঁড়িয়েছে পারমিট চেক করার জন্য। ওম পর্বত যাওয়ার পথে এটা ফার্স্ট চেকপোস্ট। আমাদের ডান দিক দিয়ে বয়ে যাচ্ছে কালী নদী। এই কালী নদীর উৎস যে কালাপানি মন্দির, সেটা আমরা যাওয়ার পথেই দেখব। মেঘগুলো পাহাড়ের খাঁজে খাঁজে জমে আছে, হেভি লাগছে দেখতে। সামনে একটা ওয়াটার ক্রসিং রয়েছে, জলটা পুরো রাস্তার ওপর দিয়েই বয়ে আসছে। রাস্তাটার মধ্যে কিন্তু বিশাল বড় বড় পাথর রয়েছে, তার ফলে ছোট ছোট গাড়ি, টু হুইলার এগুলো আটকে যাচ্ছে। এই দেখুন, এখান থেকেই জলটা নেমে রাস্তার উপর দিয়ে পুরো বয়ে যাচ্ছে। আমরা এখন চলে এসেছি কালাপানি কালীমাতা মন্দির। এই কালাপানি থেকেই কালী নদীর উৎপত্তি হয়েছে। গুঞ্জি থেকে 9 কিলোমিটার দূরে রয়েছে এই কালাপানি মন্দির। তো আগে আমরা মন্দিরটা দর্শন করে নেবো, তারপর আমরা যাব ওম পর্বত দর্শনে। এই কালাপানিতে থাকার জন্য হোমস্টেও রয়েছে, কালাপানি হোমস্টে। এছাড়া এখানে সেনা পরিচালিত একটা ক্যাফেও রয়েছে, চাইলে আপনারা ব্রেকফাস্টটা এখানেও করতে পারেন। পৌরাণিক মতে কালী নদীর উৎপত্তি এই কালী মন্দিরের ভেতরে অবস্থিত একটা ছোট কুণ্ড, সেখান থেকেই এই নদীর উৎপত্তি হয়েছে এটাই মনে করা হয়। এটাই যে বয়ে যাচ্ছে এটা কিন্তু কালী নদীরই স্রোত বয়ে যাচ্ছে। যদিও এই কালী নদীর উৎস নিয়ে একটা বিতর্কিত তথ্য রয়েছে। নেপালের মতে কালী নদীর উৎস হচ্ছে লিপু লেকের কাছে একটা গ্লেশিয়ার থেকে, কিন্তু ভারতীয় পৌরাণিক মতে কালী নদীর উৎস হচ্ছে এই কালী মাতার মন্দির কালাপানি। সামনেই হচ্ছে মন্দির, কালী মন্দির। তো আমরা মন্দিরটা দর্শন করে নেব। এটা হচ্ছে শিবকুণ্ড, এখানে জলের তলায় একটা শিবলিঙ্গ রয়েছে।
ভেতরে একটি শিব মন্দির রয়েছে, শিবলিঙ্গ রয়েছে, আর সাথে রয়েছে মা কালীর মন্দির। আর এই কালী মন্দিরের ভেতরের এই কুণ্ডটা থেকেই কালী নদীর উৎপত্তি হয়েছে। আর এই হচ্ছে মা কালীর মূর্তি। কালাপানি মন্দিরের উল্টো দিকের পাহাড়ের উপরে দেখতে পাওয়া যায় একটা ছোট্ট গুহা, যেটাকে ব্যাস গুহা বলা হয়। পৌরাণিক কাহিনী মতে ব্যাসদেব এই গুহায় বসেই তপস্যা করেছিলেন। আগে এই জায়গাটা সম্পূর্ণ রুক্ষ ছিল, কোনো জল ছিল না, গাছপালা ছিল না। ব্যাসদেব তপস্যা করে মাতাকে সন্তুষ্ট করেন এবং মায়ের আশীর্বাদে এখান থেকে কালী নদীর স্রোত প্রবাহিত হয়। আর তারপরেই ধীরে ধীরে এখানে গাছপালা বেড়ে ওঠে। সেই কারণেই এই জায়গাটা কিন্তু ব্যাস ভ্যালি নামে পরিচিত। আমরা যে বুধিগ্রাম ক্রস করলাম, বুধিগ্রামের পর থেকে কিন্তু এই পুরোটাই ব্যাস ভ্যালি। গতকাল আমরা আদি কৈলাস যে গেছি সেটাও কিন্তু ব্যাস ভ্যালিরই অন্তর্গত এবং এটাও কিন্তু ব্যাস ভ্যালি। আর আজকে আমরা এখান থেকে যে পঞ্চচল্লির দিকে যাব সেটা কিন্তু দার্মা ভ্যালির আন্ডারে পড়ে, আর এইটা পুরোটাই ব্যাস ভ্যালি। কালাপানি মন্দির দর্শন করে এবার আমরা রওনা দিলাম নাভিডাং এর উদ্দেশ্যে। এখান থেকে নাভিডাং এর দূরত্ব অ্যারাউন্ড 9 কিলোমিটার। তো পৌঁছে গেলাম আমরা নাভিডাং। এখান থেকেই ওম পর্বতের দর্শন পাওয়া যায়। পেছনেই দেখা যাচ্ছে ওম পর্বত, কিন্তু এখন তো মেঘে ঢাকা রয়েছে, দেখা যাক ক্লিয়ার হয় কিনা। এখানেই সমস্ত গাড়ি পার্কিং করা হচ্ছে, আর এখান থেকে 300-400 মিটার এগিয়ে ওপরে উঠলে রয়েছে একটা মন্দির। মানস কৈলাস যাওয়ার জন্য বেস ভিলেজ হচ্ছে এই নাভিডাং। এখান থেকে লিপুলেক হচ্ছে অ্যারাউন্ড 12-13 কিলোমিটার। লিপুলেক দিয়ে যাওয়া যায় মানস কৈলাস। লিপুলেক থেকে মানস কৈলাস দর্শনও করা যায়, কিন্তু পারমিশন এখন দিচ্ছে না, তো আমরা যেতে পারবো না। সামনে মন্দির রয়েছে, তো আমরা হেঁটে একটু মন্দিরের দিকে যাই, আর আশা করি যে মেঘটা সরে যাক, একটু আমরা দেখতে যাতে পাই। এখানে দু একটা ছোট ছোট খাওয়ার দোকানও রয়েছে। এখানে হেঁটে গেলে 200-300 মিটার হাঁটলেই মন্দির রয়েছে। আমরা এখন মন্দিরেই যাচ্ছি। রাস্তাটা একটু চড়াই রয়েছে, বাট আস্তে আস্তে হাঁটলে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। মন্দিরের ভেতরে ঘটি রাখা রয়েছে, এখানে জল নিয়ে শিবের মাথায় জল ঢালা যাবে। এখানে সকলেই অপেক্ষা করছে কতক্ষণে মেঘ একটু সরবে আর আমরা দর্শন করব ওম পর্বতে। এই ওপর থেকে এখানে চারিদিকের ভিউটা দেখুন, উঁচু উঁচু পাহাড়, দারুণ লাগছে। এদিকে যে পাহাড়টা রয়েছে, এই পাহাড়টার এই পোর্শনটা হচ্ছে পার্বতী মায়ের নাভি, আর সেই কারণে এই জায়গাটার নাম হয়েছে নাভিডাং। আর একটু ওপরে ক্যামেরাটা জুম করলে দেখা যাবে, দেখুন নন্দীর একটা মুখ তৈরি হয়েছে আর পাশে রয়েছে ভৃঙ্গি। আর ওপরে দেখুন বাঁদিকে একটা ত্রিশূলের মতন আকৃতি তৈরি হয়েছে। আর এদিকে দেখুন পাহাড়ের একদম উপরে যেন মনে হচ্ছে মহাদেব বসে রয়েছেন, এরকম একটা আকৃতি। আর এদিকে রয়েছে নাগ পর্বত, এখন মেঘে ঢাকা রয়েছে। ফাইনালি আমরা দর্শন পেয়ে গেছি ওম পর্বতে। মেঘ কিন্তু সরে গেছে, আপনারাও দর্শন করে নিন। পুরো ওমটা বোঝা যাচ্ছে, এটাই হচ্ছে ওম পর্বত। মহাদেবের কৃপায় কৈলাস পর্বত আমরা খুব ভালো দর্শন করেছি, আর ওম পর্বতেরও আমাদের দর্শন হয়ে গেল। হর হর মহাদেব। আর এদিকে মোটামুটি নাগ পর্বতও কিছুটা ক্লিয়ার হয়ে গেছে। 10টা বাজছে, আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। ভালো দর্শন হয়ে গেছে, এবার আমরা নিচের দিকে যাব। রাস্তা থেকেও কিন্তু ওম পর্বতের এরকম একটা ভিউ দেখা যাচ্ছে। আর এদিকেও দেখুন সম্পূর্ণ মেঘ সরে গিয়ে নাগ পর্বত পিক পরিষ্কার দেখা যাচ্ছে। এই যে পিকটা রয়েছে এটা কিছুটা সাপের ফোনার আকৃতি, সেই কারণে এটাকে নাগ পর্বত বলা হয়।
11টা বাজছে, আমরা ফিরে এলাম নেপালচু। তো অলরেডি আমাদের হোটেল থেকে চেক আউট করে লাগেজ গাড়িতে তোলা হয়েই গেছে। তো একটু 2 মিনিটের জন্য দাঁড়িয়েছি, আমরা ওয়াশরুম যাব। তারপর এখান থেকে আমরা এখন রওনা দেবো তারমা ভ্যালি দাতুর উদ্দেশ্যে। তো বেরিয়ে পড়লাম আমরা নেপালচু থেকে। 11টা 15। টাইম হচ্ছে 12টা 15 আর আমরা পৌঁছে গেলাম বুধি গ্রামে। তো লাঞ্চটা আমরা এখানেই করে নেব। আর সেই সকাল 6:30টায় ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, আর টুকটাক যা খাবার দাবার থাকে শুকনো সেই সবই খেয়েছি। খিদেও পেয়ে গেছে, তো লাঞ্চটা করে তারপর আবার এগোবো। এই যে এখানে ওপরে রেস্টুরেন্ট আছে, এখানে বুফে সিস্টেমে অলরেডি খাবার লাগানো রয়েছে। এখানে রয়েছে ভিন্ডি সবজি, বাপরে, রাইস, হ্যাঁ এখানে রয়েছে ডাল, হ্যাঁ এটা কারি, আর এই রুটি। খাবার নিয়ে নিয়েছি প্লেটে। এছাড়া নিয়েছি একটা ডবল ডিমের অমলেট। অমলেট বললে এখানে ভেজে দেয়। ওই তো এখানে যে লাঞ্চ করলাম, 200 টাকা করে থালি, অমলেট নিল 60 টাকা। টাইম হচ্ছে 12টা 45। এবার আমরা বেরোচ্ছি বুধি থেকে। টাইম হচ্ছে 2টো 15 আর আমরা পৌঁছে গেলাম তাওয়াঘাট। এই হচ্ছে তাওয়াঘাট ব্রিজ। আমরা ওই দিক থেকে এলাম আদি কৈলাস দর্শন করে, এবার এই দিকে চলে যাব পঞ্চচুল্লির উদ্দেশ্যে। এই হচ্ছে ধৌলিগঙ্গা নদী, যেটা পঞ্চচুল্লির গ্লেশিয়ার থেকে আসছে, আর ওদিক থেকে আসছে কালী নদী। দুটো নদী এখানে মিশেছে। তাওয়াঘাট থেকে দাঁতু ভিলেজ ডিস্টেন্স হচ্ছে অ্যারাউন্ড 40 কিলোমিটার। রাস্তা যেহেতু বেশিরভাগটাই খারাপ, তো 2.5-3 ঘন্টা সময় লেগে যাবে পৌঁছাতে। রাস্তাটা দেখুন কি সাংঘাতিক, যে কোনো সময় পাথর খসে এখানে ল্যান্ডস্লাইড হতে পারে। তাওয়াঘাট থেকে 4 কিলোমিটার মতন এগিয়ে আসলে ডান দিকে পড়ে এই ধৌলিগঙ্গা ড্যাম। ধৌলিগঙ্গা নদীর উপরেই এই ড্যামটা তৈরি হয়েছে। এই দারমা ভ্যালি যাওয়ার রাস্তাটা কিন্তু ভয়ঙ্কর সুন্দর। একদিকে ভয়ঙ্কর বলছি কারণ বেশ বিপজ্জনক, আর তেমনি চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ মনোমুগ্ধকর। এই মাত্র জাস্ট এইখানটায় আমাদের গাড়ির সামনেতেই ল্যান্ডস্লাইড হলো। মানে আমরা জাস্ট গাড়িটা ক্যামেরা অন করার আগেই পিছিয়ে নিয়েছে। একদম এই জায়গাটায় বেশ কিছু পাথর ঝরঝর করে উপর থেকে পড়লো। হ্যাঁ আমাদের এই যাত্রাপথে আমাদের সাথে সাথেই বয়ে যাচ্ছে ধৌলিগঙ্গা নদী। আমরা পৌঁছে গেলাম দুক্তু ভিলেজ। এটাই হচ্ছে পঞ্চচুল্লির বেস ভিলেজ। এখানে থাকার জন্য বেশ কিছু হোমস্টে রয়েছে। পঞ্চচুল্লির যে ট্রেকটা হয় সেটা এই দুক্তু ভিলেজ থেকেই হয়। তো আমাদের যে হোমস্টেটা রয়েছে সেটা দাঁতুতে রয়েছে। তো এখান থেকে আরো 2 কিলোমিটার মতো এগিয়ে হচ্ছে দাঁতু ভিলেজ। এখানে এই দুটো গ্রামেতেই মেনলি থাকার ব্যবস্থা রয়েছে, দুক্তু এবং দাঁতু। এই যে সামনে এখানেই কিন্তু পঞ্চচল্লিশ পিক গুলো দেখা যায়। 4:45 আর আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য দাঁতু।
আজকে আমরা স্টে করব এই দারমা হাইটস এখানে এরকম কটেজ রয়েছে আর এখান থেকে এই সামনেই কিন্তু পঞ্চচল্লী পিক দেখা যাবে। এখন তো দেখতেই পাচ্ছেন পুরো কভার্ড রয়েছে ক্লাউড। এই হচ্ছে দুপ্ত ভিলেজ, এখান থেকেই পঞ্চচল্লী বেস ক্যাম্পের ট্রেকটা শুরু হয়। এই যে সামনেই রাস্তাটা চলে গেছে, এটাই যাচ্ছে পঞ্চচল্লী বেস ক্যাম্প এবং 0 পয়েন্ট পর্যন্ত। ওই ওপর দিয়ে সিঁড়িটা দিয়ে নিচে নামতে হবে। নেমে এইদিকে বেশ কিছু রুম রয়েছে, তো এখানেই আমাদের রুমটা দিয়েছে। এই হচ্ছে আজকে আমাদের রুম। এখানে বাঙ্ক বেড একটা রয়েছে, উপরে একজন আর নিচে দুজন, আর এদিকে আরো একটা বেড রয়েছে। রুমটা একটু ছোট। আর এই হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন টয়লেট, বেসিনও রয়েছে। আর এখানে গরম জলেরও ব্যবস্থা রয়েছে, ডাইরেক্ট ট্যাপেই গরম জল পাওয়া যাবে। আর রুম থেকে বেরিয়ে এই হচ্ছে চারিদিকের ভিউ। আমাদের যেহেতু এই পঞ্চচল্লী আসাটা ফার্স্ট দিনে ছিল, তো সেই হিসাবে রুমটা বুকিং করা ছিল। এটা লাস্ট মিনিটে আর সেরকম কোনো রুম পাওয়া যায়নি, তো এটাই আমাদের পাওয়া গেছে। পুরো প্যাকড ছিল, তো ঠিকঠাক একটা রাতের জন্য ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। এখানে দারমা হাইটস রেস্ট্রো ক্যাফে রয়েছে, ভীষণ সুন্দর সাজানো গোছানো। ভাইবসটা কিন্তু আমার দারুণ লেগেছে। 5:30 বাজছে, একটু চা খেয়ে এখন রিল্যাক্স করছি, বাইরের ভিউটা এনজয় করছি। আমরা যে এই ট্রিপটা পুরো করছি ধারচুলা টু ধারচুলা, আমরা প্যাকেজ বুক করেছিলাম ধারচুলার একটা ট্রাভেল এজেন্সির থ্রু দিয়ে, আদি কৈলাস ট্যুরিজম। আর এই প্যাকেজে ইনক্লুড রয়েছে স্টে আর গাড়ি, তার সঙ্গে ফুডে রয়েছে ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার, লাঞ্চ আমাদের নিজস্ব। তো এই ফুল প্যাকেজে আমাদের পার হেড খরচা পড়েছে 18,000 টাকা করে। আপনারা যদি কম খরচে এই ট্যুরটা করতে চান তাহলে ধারচুলাতে এসে আপনারা নিজেরা বুক করতে পারেন। অনেক ধারচুলাতে ট্রাভেল এজেন্সি রয়েছে যারা কিন্তু মাথা পিছু 10,000 12,000 টাকায় প্যাকেজ করায় আদি কৈলাস ওম পর্বত। তো সেটা আপনারা এসে বুক করতে পারেন। সেক্ষেত্রে হয়তো ধারচুলাতে এসে আপনাদের একদিন স্টে করতে হবে, কারণ পারমিটের একটা ব্যাপার রয়েছে। এখন কিন্তু আকাশটা বেশ পরিষ্কার হয়ে গেছে, আর এদিকেও আস্তে আস্তে পঞ্চচল্লীর ভিউ আমাদের সামনে উন্মুক্ত হচ্ছে। এদিকে একটা পিক দেখা যাচ্ছে, এগুলো একটু ঢাকা রয়েছে তিনটে, আর এদিকের পিকটা কিন্তু পুরো ক্লিয়ার হয়ে গেছে। যখন এসে পৌঁছালাম তখন তো দেখিয়েছি আপনাদের পুরো মেঘে ঢাকা ছিল। ভেবেছিলাম হয়তো কালকে দেখতে পাবো, কিন্তু আজকে যে বিকালে পঞ্চচল্লীকে এইভাবে পুরো ক্লিয়ার ভিউ দেখতে পাবো ভাবিনি, মানে মন ভরে গেছে জাস্ট দেখে। এখন 8:30 বাজছে আর আমরা চলে এসেছি ডিনার করতে এদের যে ক্যাফে আছে সেখানে। তো বুফে রেডি হয়ে গেছে, এখানে স্যালাড রয়েছে, আচার রয়েছে, তার সাথে রুটি, রাইস, আলু মটরের সবজি। সবজিটা তো দেখে বেশ টেম্পটিং লাগছে। আর এখানে রয়েছে ডাল। পুরো ক্যাফে ভাইবটা একবার জাস্ট আপনাদের দেখাচ্ছি। আজকের এই ডিনারের সাথেই এই ভিডিওটা শেষ করছি। আগামীকাল আমরা যাব পঞ্চচল্লী বেস ক্যাম্প ট্রেকে, আর সেই অভিজ্ঞতা আমি শেয়ার করব নেক্সট ভিডিওতে। তাহলে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী পর্বে। সকলে ভালো থাকবেন, টাটা।